সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীরা, আমরা বাসায় বসে ভার্চুয়াল ক্লাসগুলো সবাই করার চেষ্টা করছি নিশ্চয়ই। যদি কেউ আমরা এখনো না করে থাকি, তাহলে তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই তোমরা ক্লাসগুলো বসে বসে করবে, কারণ এত বড় ছুটি, এত লম্বা ছুটি, যদি বাসায় বসেও পড়াশোনা না করো তাহলে কিন্তু তোমরাই ক্ষতিগ্রস্ত হবে। পরে দেখবে একসাথে সব জমে গেছে, বিপদে পড়ে যাবে। যাই হোক শিক্ষার্থীরা, আমরা গতদিন স্পিচ ওর ন্যারেশনের উপর কিছু বেসিক থিংস দিয়েছিলাম, যেগুলো তোমাদেরকে বুঝিয়েছিলাম এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, আজকেও আমরা ন্যারেশনের অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো এবং এই ন্যারেশন বা স্পিচের সংজ্ঞা, প্রকারভেদ বা বেসিক পরিবর্তনগুলো, অর্থাৎ টেন্স অনুযায়ী যে চার্টটা তোমাদের দিয়েছিলাম, আরো দুটো বক্স দিয়েছিলাম চার্ট আর কি, ওগুলো ছাড়া পরিবর্তন ডিরেক্ট টু ইনডিরেক্ট করার সময় যেগুলো মুখস্থ রাখা দরকার, সেগুলো ছাড়াও আজকে তোমাদেরকে কিভাবে টেন্স পরিবর্তন হয় এবং পার্সন পরিবর্তন হয় সেই দুটো জিনিস একটু দেখিয়ে দিব। শুধু সেটার উপর আমার আজকের ক্লাস নয়, আমি ট্রাই করব তোমাদেরকে ন্যারেশনের কয়েকটা নিয়ম বোঝানোর। তাহলে চলো আমরা শুরু করি আজকের ক্লাসটি। সবাইকে ওয়েলকাম। সো শিক্ষার্থীরা, গতদিনের উপর ভিত্তি করে আজকে আমি টেন্স কিভাবে পরিবর্তন হবে এবং পার্সন কিভাবে পরিবর্তন হবে সেটা বুঝিয়ে দেব। বোর্ডে কিন্তু আমি 3টা বাক্য লিখে দিয়েছি এবং নিচে একটা সাইড নোট আছে, যেগুলো তোমাদেরকে ইজিলি বুঝতে চেষ্টা করবে যে টেন্স পরিবর্তন করা বা পার্সন পরিবর্তন করা। স্পেশালি এই ছোট যে নোটটা, সেটা পার্সন পরিবর্তনের জন্য। এই পার্সন পরিবর্তনটা আশা করি তোমাদের ভুল হবে না যদি এই সিস্টেমটাতে শিখো। আর টেন্স পরিবর্তন যেটা, সেটা আমরা গ্র্যাজুয়ালি যখন নিয়ম শিখব তখন নিয়মের সাথে সাথে আমরা জেনে নেব। তো প্রথম বাক্যটাতে ফলো করো, আমি লিখে দিয়েছি হি সেড টু মি আই অ্যাম ইল। তাহলে আমি তোমাদেরকে গতদিন দেখিয়ে দিয়েছিলাম রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। ওই অনুযায়ী আজকে রিপোর্টেড স্পিচ হচ্ছে গিয়ে আই এম ইল, বিকজ এই বাক্যটি উই ক্যান সি দিস সেন্টেন্স উইদিন ইনভার্টেড কমাস। সো এখানে কিন্তু যেটা আমাদের ইনভার্টেড কমার ভেতরে থাকবে সেটাই ছিল reported speech, and outside the inverted commas the sentence or the part, not the sentence exactly, শুধু part যেটা আছে সেটাকে আমরা রিপোর্টিং ভার্ব বলে থাকি। সো এখানে আমরা যে হি সেড টু মি দেখতে পাচ্ছি, তারপরে আছে আই অ্যাম ইল। তো হি হচ্ছে গিয়ে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মিটা আবার হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন, আইটাও ফার্স্ট পারসন। শিক্ষার্থীরা, এখানে তোমাদেরকে একটা জিনিস ওই সাইড নোট অনুযায়ী ফলো করতে হবে। একটু খেয়াল করো, ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ যখন আমরা পারসন পরিবর্তন করব, তখন আমরা যখন সেন্টেন্সের রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি আমরা পরিবর্তন করব, সেটি যদি ফার্স্ট পারসন হয়ে থাকে, তাহলে রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আমি তোমাদেরকে একটু ক্ল্যারিফাই করে দিই, পারবে তোমরা। খেয়াল করো, এখানে হি সেড টু মি, হি সেড টু মি I am ill। তাহলে এই যে হি সেড টু মি, এই হিটা হচ্ছে গিয়ে সাবজেক্ট, মিটা হচ্ছে গিয়ে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। এখন এই যে সাবজেক্টটা আছে, যদি রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় বা ফার্স্ট পারসন হয়, তাহলে সেটা পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। সো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে হি। তাহলে এখানেও আমি যখন চেঞ্জ করব, ফার্স্ট পারসন হলে সেটা হবে সাবজেক্ট অনুযায়ী। যদি সেকেন্ড পারসন হয়, দ্যাট মিনস ইউ, তাহলে এই যে রিপোর্টিং ভার্বটি সেটি হবে অবজেক্ট অনুযায়ী। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। এখানে এটা সাবজেক্ট, এটা অবজেক্ট। তাহলে কি দাঁড়ালো? আমরা পাচ্ছি যে যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্টই ফার্স্ট পারসন হয়, তাহলে সেটা আমরা ব্যবহার করব রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। বাক্যটি একটু খেয়াল করো, এটি হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন, তাহলে এটি হচ্ছে গিয়ে আমার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। সো আমি এটাকে যখন পরিবর্তন করব, ফার্স্ট পারসন হওয়ার কারণে আমি এটাকে এই অনুযায়ী পরিবর্তন করব, মানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। দেখো, আইটা হি হয়ে গেছে, এখানে এসে কিন্তু হিতে রূপান্তরিত হয়েছে, কারণ এইটা অনুযায়ী পরিবর্তন। হি সেড টু মি, সে আমাকে বললো আই এম ইল, তাহলে এই আইটাকে সেজন্যই কিন্তু আমি এই আইটাকে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করে এখানে হি নিয়ে আসলাম।
তারপরের বাক্যটা খেয়াল করো, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে শি আর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হচ্ছে ইউ। কথা ছিল যদি সেকেন্ড পারসন থেকে থাকে তাহলে আমরা পরিবর্তন করব অবজেক্ট অনুযায়ী। তাহলে এখানে সেকেন্ড পারসনের সাবজেক্ট হচ্ছে শি, অবজেক্ট হচ্ছে মি। তার মানে সে আমাকে বলল ইউ আর এ গুড সিঙ্গার, তুমি একজন ভালো গায়িকা। তাহলে এই যে ইউটা, এই ইউটা এই অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। কেন হবে? কারণ সেকেন্ড পারসন যদি থাকে তাহলে আমরা অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করব। তারপরে খেয়াল করো, এই যে এখানে দেখো শি টোল্ড মি দ্যাট আই, এই ইউটা হয়ে গেছে আই, কারণ ইউটা মি এর সাথে মি এর উপর চলে গেছে। যেহেতু সেকেন্ড পারসন তাই আমার অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হচ্ছে, আর অবজেক্ট যেহেতু আমাকে নির্দেশ করছে তাই আমি যখন বাক্যটি শুরু করব সেখানে আমি শব্দটা ব্যবহার করব। তারপরে খেয়াল করে দেখো রুহি সেইড রামিম প্লেইড ওয়েল। তাহলে রুহি সেইড, এই যে রুহি, রুহি হচ্ছে এখানে থার্ড পারসন এবং এই রামিমও কিন্তু থার্ড পারসন। এখানে যদি এরকমও থাকতো রুহি সেইড টু মি রামিম প্লেইড ওয়েল, তাও কিন্তু আমার এখানে কোনো পরিবর্তন হতো না, কারণ থার্ড পারসন থাকলে আমরা কোনো পরিবর্তন করি না। তার মানে কি বোঝা গেল? তার মানে ইজিলি বোঝা গেল আমি যখন হি সেড টু মি আই এম ইল ইউজ করছি তখন কিন্তু হি হচ্ছে গিয়ে সাবজেক্ট রিপোর্টিং ভার্বের এবং আইটা ফার্স্ট পারসন হওয়ার কারণে আমি আইটাকেও সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করে হিতে রূপান্তর করেছি। শি সেড টু মি ইউ আর এ গুড সিঙ্গার, তাহলে শি সেড টু মি, সে আমাকে বললো ইউ আর এ গুড সিঙ্গার, তুমি একজন ভালো গায়িকা। তাহলে যেহেতু এটা সেকেন্ড পারসন তাই আমি অবজেক্ট অনুযায়ী সেটি পরিবর্তন করছি, অর্থাৎ মি অনুযায়ী। বাক্য যখন আমি চেঞ্জ করছি শি টোল্ড মি দ্যাট আই ওয়াজ এ গুড সিঙ্গার, তাহলে এখানে আই কেন বসলো? কারণ আমাকে নির্দেশ করছে। এই যে শি সেড টু মি, সে আমাকে বলল তুমি একজন ভালো গায়িকা, তাহলে এখানে আমার কথা বলছে সে, সেই জন্য আমি সেকেন্ড পারসনটাকে যখন পরিবর্তন করছি অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করছি। আর থার্ড পারসন থাকলে আমরা কোনো পরিবর্তন করব না, রামিম আছে রামিমই থাকবে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে কি করে সেইড টু থেকে টোল্ডে চলে আসলো, অথবা সেইড কেন সেইডে বসলো, এ ধরনের প্রশ্ন তোমাদের হতে পারে। আমি ক্লাসের শুরুতেই কিন্তু বলেছি যে তোমাদের কিছু নিয়ম আছে, আমি নিয়মগুলো আজকে দেখিয়ে দেব, যতটুকু পারি ততটুকুর উপর বেস করে তোমাদের বুঝিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে কখন সেইড টুর পরিবর্তে আমরা টোল্ড ব্যবহার করব আর কখন আমরা সেইড ব্যবহার করব বা অন্য কিছু ব্যবহার করব, সেটা সেন্টেন্স অনুযায়ী পরিবর্তিত হবে। আমি তোমাদেরকে দেখাবো। তারপরে খেয়াল করো আমি বলেছিলাম টেন্স পরিবর্তনটাও দেখাবো। টেন্স পরিবর্তনটা দেখো, আই এম ইল, এটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা পরিবর্তিত হয়ে চলে যাবে পাস্ট ইনডেফিনিটে। খেয়াল করো যখন আমি আইটাকে হিতে নিয়েছি, অর্থাৎ আমি এটাকে যখন পরিবর্তন করেছি পার্সন অনুযায়ী, তখন আমার টেন্সটাও কিন্তু পরিবর্তন হয়েছে। আই এম ইল ছিল প্রেজেন্ট ইনডেফিনিটে, ওটা চলে গেছে পাস্ট ইনডেফিনিটে, দ্যাট মিনস হি ওয়াজ ইল। পরের বাক্যটি খেয়াল করো, ইউ আর আ গুড সিঙ্গার, তুমি একজন ভালো গায়িকা, তাহলে এটাও প্রেজেন্ট ইনডেফিনিটে থাকছে বিধায় আমরা এটাকে কি করছি পাস্ট ইনডেফিনিটে নিয়ে যাচ্ছি। যেহেতু ইউটা পরিবর্তন হয়ে আইতে চলে আসছে তাই আই ওয়াজ আ গুড সিঙ্গার। তারপরে খেয়াল করো রামিম প্লেইড ওয়েল, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। যখন পাস্ট ইনডেফিনিট থাকে তখন আমরা পরিবর্তন করে পাস্ট পারফেক্টে নিয়ে যাই। তাহলে আমাকে পাস্ট পারফেক্ট ইউজ করতে হলে সাবজেক্ট রামিম থাকলো, পাস্ট পারফেক্টের স্ট্রাকচার অনুযায়ী একটা হ্যাড বসাতে হবে, হ্যাডের পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেইড এবং ওয়েল হচ্ছে অবজেক্ট। সো পাস্ট ইনডেফিনিট চলে গেল পাস্ট পারফেক্টে। এভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে তোমাদেরকে চার্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদেরকে নিয়মগুলোর মধ্যে কিছু নিয়ম দেখিয়ে দেব। শিক্ষার্থীরা, বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ অ্যাসার্টিভ সেন্টেন্স লেখা, তার মানেটা কি, মানে কি বুঝাতে চাচ্ছি, তাই না? আসলে ওর বোঝানোর কিছুই নেই, খুবই সোজা। যদি তুমি সোজাভাবে নিতে পারো তাহলে খুবই সোজা, যদি কঠিন মনে হয় তাহলেই কিন্তু কঠিন। কিন্তু একবার বুঝলে সব মানে এত সোজা, তোমার চিন্তা করতেও মানে মনে হবে ওফ আগে কেন পড়লাম না, বা এত সোজা আইটেম, এটা না পড়লে তো আসলে ভালোই লাগতো না, তো মজার একটা আইটেম। খেয়াল করে দেখো এখানে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স লিখেছি। আমি যখন ন্যারেশন পাবো, বিভিন্ন বাক্যের মধ্যে প্রশ্নের মধ্যে পাবো বাক্য বিভিন্ন ধরনের, তখন কিন্তু আমার 5 ধরনের সেন্টেন্স থাকে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। আমি প্রত্যেকটারই তোমাদেরকে নিয়ম দেখিয়ে দিব। আজকে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আমরা জানি যে সাধারণ কথাবার্তা বা চিরন্তন সত্য বা অভ্যাসগত অথবা বিবৃতিমূলক বাক্যগুলো থেকে থাকে। তাহলে এই যে অ্যাসার্টিভ বাক্যগুলো, অ্যাসার্টিভ সেন্টেন্স, সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের যে নিয়মটা অর্থাৎ রিপোর্টেড স্পিচের অংশটা আমাকে বুঝতে হবে সেটা অ্যাসার্টিভে আছে কি না।
আমি যেমন বাক্য লিখেছি হি সেড টু মি উই আর ফাইন, সে আমাকে বলল আমরা ভালো আছি। উই আর ফাইন এটা কিন্তু সাধারণ একটা শব্দ, সাধারণ একটি বাক্য। তাহলে এই যে বাক্যটা, যেহেতু এটি একটি খুব সাধারণ বাক্য, সেজন্যই কিন্তু এটা কি হয়ে যাচ্ছে, অ্যাসার্টিভ সেন্টেন্স। আর আমি এই বাক্যটা দেখেই বুঝে নেব যে আমাকে নিয়ম অ্যাসার্টিভের ভেতরে ফেলতে হবে। তাহলে যদি আমি অ্যাসার্টিভ সেন্টেন্স ফাইন্ড আউট করতে পারি, তাহলে আমাকে যে নিয়মগুলো ফলো করতে হচ্ছে, দেখো, যদি সেন্টেন্সে শুধু সেইড থাকে, রিপোর্টিং ভার্বে শুধু সেইড থাকলে আমরা সেইডটাই বসাবো, সেটাকে কোনো পরিবর্তন করব না। কিন্তু যদি সেইড টু থাকে তাহলে আমরা টোল্ড ব্যবহার করব। যেমন এখানে হি সেড টু মি উই আর ফাইন, তাহলে এই যে সেইড টু, এই সেইড টুর পরিবর্তে কিন্তু আমরা টোল্ড বসিয়েছি। তার মানে কি দাঁড়াচ্ছে, যদি সেইড থাকে আমি সেইড বসাবো, সেখানে কোনো পরিবর্তন নেই। বাট যদি সেইড টু থাকে তাহলে আমি টোল্ড ইউজ করব। তারপরে খেয়াল করো, সেইজ অথবা উইল সে, অর্থাৎ যদি রিপোর্টিং ভার্বে যে জায়গায় এখন সেইড টু আছে সেখানে যদি সেইজ টু অথবা উইল সে থাকতো, তাহলে রিপোর্টেড স্পিচের যে টেন্সে থাকার কথা সেই টেন্সেই কিন্তু থাকবে। সেটাকে আমরা প্রেজেন্ট থেকে পাস্ট বা পাস্ট থেকে পাস্টের ইনডেফিনিট হলে পাস্ট পারফেক্ট বা ফিউচার হলে ফিউচার ইন দ্য পাস্টে কিন্তু পরিবর্তন করতে পারবো না। উই আর ফাইন আছে, যদি বাক্যটা এরকম থাকতো হি সেজ টু মি উই আর ফাইন, আমি কিন্তু বাক্যটাকে এভাবেই রাখতাম, হি সেজ টু মি দ্যাট দে আর ফাইন, তখন কিন্তু আমি ওয়ে আর ফাইন করতে পারতাম না। কারণ আমি সেইজ টু অথবা উইল সে দেখলে আমি ভেতরের অর্থাৎ রিপোর্টেড স্পিচের অংশটাকে টেন্স অনুযায়ী কোনো পরিবর্তন করতে পারবো না, সেটি যে টেন্সে আছে সে টেন্সেই থাকবে, সেই জন্য লেখা নো চেঞ্জ অফ টেন্স। একই রকম ভাবে ইউনিভার্সাল ট্রুথ যদি থেকে থাকে, অর্থাৎ ইনভার্টেড কমার ভেতরের অংশ যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, তাহলে আগে যদি সেইড টু থাকে আমি তার পরিবর্তে টোল্ড ব্যবহার করব, সেটা প্রবলেম না। কিন্তু রিপোর্টেড স্পিচের ভেতরের অংশ যেমন ম্যান ইজ মর্টাল, ইউনিভার্সাল ট্রুথ, মানুষ মরণশীল, এটা কিন্তু ম্যান ইজ মর্টালই থাকবে, এটাকে ম্যান ওয়াজ মর্টাল এটা করা যাবে না। তার মানে কিন্তু সেইড টু থাকলে আমি টোল্ড বসাবো, এক্ষেত্রে আমার এই পরিবর্তনটা হবে। কিন্তু ইউনিভার্সাল ট্রুথ যদি থাকে সেটা যে টেন্সে আছে সে টেন্সেই থাকবে। পরের নিয়মটা দেখো, ইনভার্টেড কমা, যদি ইনভার্টেড কমা থেকে থাকে তাহলে আমি তার পরিবর্তে কি ব্যবহার করব, দ্যাট ব্যবহার করব। তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে আমি ইউজ করছি দ্যাট। আর ওই যে হি টোল্ড মি দ্যাট, ওই যে ইনভার্টেড কমাটা তুলে আমি দ্যাট ব্যবহার করছি। আর যদি বাক্যের মধ্যে মাস্ট পাও, রিপোর্টেড স্পিচের ভেতরে মাস্ট থাকলে সেখানে তোমাকে হ্যাড টু ইউজ করতে হবে। আর হচ্ছে কি টেন্স ও পার্সন অনুযায়ী পরিবর্তিত হবে, অর্থাৎ তুমি টেন্স পরিবর্তন করবে, পার্সনও পরিবর্তন করবে। যেমন হি সেড টু মি উই আর ফাইন, এখানে আমি সেড টুর পরিবর্তে টোল্ড বসালাম, তাহলে হি টোল্ড মি। ইনভার্টেড কমা তুলে আমি দ্যাট বসালাম, এবং উই আর ফাইন, এই যে উইটা এটা হচ্ছে ফার্স্ট পার্সন, আমরা জানি ফার্স্ট পার্সন থাকলে সেটা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, তাই আমরা হি কে নির্দেশ করব। কিন্তু উই তো সিঙ্গুলার না, প্লুরাল, সেই জন্য যেহেতু আমি হি কে ইউজ করছি, হি উই, অর্থাৎ সে বলছে, সে আমাকে বলছে যে আমরা ভালো আছি, তাহলে সে আমাকে বলছে যে তারা ভালো আছে, তাদের কথা বলছে, সেই জন্য আমি সেখানে দে ইউজ করব, এবং টেন্স অনুযায়ী আমি আরটাকে ওয়ারে নিয়ে যাব। শিক্ষার্থীরা, বোর্ডের মধ্যে আমি 4টি বাক্য লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, যে অ্যাসার্টিভ সেন্টেন্সে আসলে কি কি ধরনের বাক্য হতে পারে। একটু দেখো, বোঝো, দেখবে পারছো। রবিন সেইড আই এম গোয়িং, রবিন বলল আমি যাচ্ছি। আই এম গোয়িং হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। পরের বাক্যটি দেখো, শি সেইজ টু হার ফাদার, সে তার বাবাকে বলল ইউ ডিডন্ট কাম ইয়েস্টারডে, তুমি গতকাল আসোনি, এটাও কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর এটা খেয়াল করো, রিমু সেইড আই মাস্ট টেক ফিজিক্যাল এক্সারসাইজ, আমার অবশ্যই শরীরচর্চা বা ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত, এটাও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, সাধারণ বাক্য। টিচার সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, টিচার বললেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, তার মানে এটাও কিন্তু চিরন্তন সত্য, তাই অ্যাসার্টিভ সেন্টেন্স। তো 4টাই অ্যাসার্টিভ সেন্টেন্স আমি অ্যাসার্টিভের নিয়মানুযায়ী পরিবর্তন করব। তাহলে রবিন সেড আই এম গোয়িং, আই এম গোয়িং যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস, নিয়ে যাব পাস্ট কন্টিনিউয়াসে, এবং পার্সন অনুযায়ী পরিবর্তন করব। এই হচ্ছে আই, পার্সন অনুযায়ী আমি কিন্তু পরিবর্তন করেছি, ফার্স্ট পার্সন হওয়ার কারণে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করেছি। হি, রবিন যেহেতু ছেলে তাই আমি হি বসিয়েছি, যদি মেয়ে হতো তাহলে শি বসাতাম। তাহলে রবিন সেইড, ইনভার্টেড কমা তুলে দ্যাট বসালাম। আই এম গোয়িং, আইটা যেহেতু রবিনকে নির্দেশ করছে তাই লিখলাম হি, এবং পাস্ট টেন্সে নিয়োজিত হলে এমটাকে হির সাথে ওয়াজ হয়ে যাবে। সো হি ওয়াজ গোয়িং
বাস আমার এটা ক্লিয়ার। শি সেইজ টু হার ফাদার, আমি নিয়মে লিখে দিয়েছি যে সেইজ টু হলে আমরা টেন্স অনুযায়ী পরিবর্তন করব না, তাহলে ইউ ডিডেন্ট কাম, এটা পাস্ট ইনডেফিনিট আছে, এটা পাস্ট ইনডেফিনিটেই থাকবে, আমরা এটাকে পরিবর্তন করব না। তো আমি শি সেইজ টু হার ফাদার যেভাবে আছে সেভাবে রেখে দিলাম, ইনভার্টেড কমা তুলে দ্যাট বসালাম, ইউটা সেকেন্ড পারসন, তাহলে অবজেক্টকে নির্দেশ করবে, যেহেতু অবজেক্ট হচ্ছে এখানে হার ফাদার, তার বাবা, যেহেতু ছেলে পুরুষ মানুষ সেই জন্য আমরা ইউটাকে হি করে দেব, আর টেন্স যেভাবে আছে সেভাবে থাকবে। ডিডেন্ট আছে, ডিডেন্টই বসাবো। এখন কথা হচ্ছে গো কেন হলো, তোমাদেরকে যে চার্টটা দিয়েছিলাম সেখানে ছিল কাম থাকলে গো বসবে, আর ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, সেই অনুযায়ী আমরা পরিবর্তনটা করেছি। পরের বাক্যে খেয়াল করো, রিমু সেইড আই মাস্ট টেক ফিজিক্যাল এক্সারসাইজ, তাহলে রিমু সেইড ইনভার্টেড কমা তুলে দ্যাট বসাবো, আইটা যেহেতু রিমু মানে ফার্স্ট পার্সন হলে সাবজেক্ট, তাই রিমুকেই বোঝাচ্ছে, রিমু যেহেতু মেয়ে তাই আমরা শি বসালাম, মাস্ট থাকলে হ্যাড টু ইউজ করব তাই হ্যাড টু ইউজ করেছি, বাকিটুকু যেভাবে আছে সেভাবেই থাকবে। হ্যাড টু যেহেতু ব্যবহার করেছি সো বাকি অংশটা অর্থাৎ পরেই যে ভার্বটা আছে সেটা প্রেজেন্ট ফর্মে বসবে। তারপরেরটা দেখো, টিচার সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এখানে কোনো পরিবর্তন নেই, কোনো পার্সনেরও পরিবর্তন লাগবে না, টেন্সেরও পরিবর্তন করা লাগবে না, শুধুমাত্র আমরা ইনভার্টেড কমা তুলে দ্যাট বসাবো। সো এই ছিল অ্যাসার্টিভের নিয়মানুযায়ী 4টা বাক্য তোমাদের দেখালাম, আগেও একটা বাক্য দেখিয়েছিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। এরপরে তোমাদেরকে আমি পরবর্তী ক্লাসে আরো 1টা বা 2টা নিয়ম বুঝিয়ে দেব, এবং বুঝানোর পর আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিব। তাহলে ভালো করে বাসায় এটা পড়াশোনা করো, বুঝতে পারবে ইনশাল্লাহ। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। কথা হবে আগামী ক্লাসে।